আবারও শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট সুখবর, কারণ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী জানুয়ারির 25 তারিখ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন শুরু হতে পারে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2025-এ আপনারা কিভাবে আবেদন করবেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন কিনা এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু দেখতে পারবেন। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, 2025-এ কোন কোন ডকুমেন্ট লাগবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে, কি কি নতুন নিয়ম রয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন চালু হয়নি। তো যেহেতু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন চালু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই যে 4 পাতার নতুন ফর্ম, এই ফর্মের মাধ্যমে অফলাইনে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা নতুন পদ্ধতিতে 2025-এর নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কোন কোন ডকুমেন্ট লাগবে, ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেখানে আপনারা ফিল আপ করতে পারবেন। তো ফর্মের প্রথমে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এবার প্রথমে কিন্তু কালার পাসপোর্ট সাইজের একটি ফটো আপনাকে এখানে আঠা দিয়ে লাগাতে হবে। আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা আঠা দিয়ে লাগাবেন। লাগানোর পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। তো এখানে কিন্তু আপনারা কিছু লিখবেন না, দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম যখন সংগ্রহ করবেন সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বসিয়ে দেবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু আপনাদের যখন দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম দেবে তখনই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে দেবে। আপনারা ফর্ম ফিল আপ করা শুরু করবেন এখান থেকে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থেকে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন ডিটেলস আমি দেখাচ্ছি। তো এবার প্রথমে দেখতে পাচ্ছেন ওপরের সংখ্যা দুটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে। এই সংখ্যা লিখলে তবেই কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। অর্থাৎ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই দেবে। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার না বসাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফর্ম আপনার জমা নেবে না। তো প্রথমে পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লাগে। সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে লিখতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন, আধার কার্ড নাম্বারও কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন। আধার কার্ডের নাম্বার লেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট নেম। এবার যিনি আবেদন করছেন তার কিন্তু নাম লিখতে হবে। যেহেতু ফর্মটা বাংলা এবং ইংলিশ দুভাবেই দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুভাবেই ফিল আপ করতে পারবেন। চাইলে আপনারা বাংলায় ফিল আপ করতে পারেন, চাইলে আপনারা ইংলিশেও ফিল আপ করতে পারেন, এবং চাইলে আপনারা নীল কালি ইউজ করতে পারেন, চাইলে আপনারা কালো কালিও ইউজ করতে পারেন। তো প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, এখানে আবেদনকারীর প্রথম নাম লিখবেন। নাম লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী লাস্ট অর্থাৎ পদবি, এখানে পদবি বসাবেন। পদবি লেখার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বার বর্তমানে খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী পেয়ে যাবেন ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দিলেও চলবে। পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এইবার দেখতে পারবেন যখন আপনার নতুন ফর্ম সংগ্রহ করবেন সেই ফর্মে কিন্তু এখানে 1/1/2025 থাকবে, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী যদি আপনার বয়স 25 বছর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। তো নতুন ফর্মের মধ্যে কিন্তু 1/1/2025 থাকবে। সেক্ষেত্রে প্রথমে আপনারা ডেট অফ বার্থে আপনার আধার কার্ড দেখে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ইয়ার্স, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়স আপনি লিখবেন। 25 হলে 25 লিখবেন, 30 হলে 30 লিখবেন, বেশি হলে যেটা হয় সেটা আপনারা লিখে দেবেন। তো বয়স লেখার পর পরবর্তী পেয়ে যাবেন ফাদার্স নেম। তো এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেন্টের বাবার নাম লিখতে হবে। তো বাবার প্রথম নাম লিখবেন, লেখার পর পেয়ে যাবেন মিডিল নেম। মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী পদবি পেয়ে যাবেন, সেখানে আপনারা পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন মাদার্স নেম, অর্থাৎ মহিলার মায়ের নাম কি সেই মায়ের নাম লিখবেন, প্রথম নাম। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। পরবর্তী পদবি পেয়ে যাবেন, সেখানে আপনারা পদবি লিখবেন। লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম, অর্থাৎ স্বামীর নাম। তো স্বামীর নাম এখানে লিখবেন, প্রথম নাম লিখবেন।
লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, পরবর্তী পদবি লিখে দেবেন। তো এটা গেল ফর্ম নাম্বার 1। এবার আমরা ফর্ম নাম্বার 2তে চলে আসবো। তো এবার হলো ফর্ম নাম্বার 2। ফর্ম নাম্বার 2-র প্রথমে আপনারা পেয়ে যাবেন কাস্ট অর্থাৎ জাতি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনারা এসসি বা এসটি সার্টিফিকেট দেন, অর্থাৎ যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এসসি বা এসটি, সেক্ষেত্রে কিন্তু আপনি 1200 টাকা পাবেন নতুন নিয়ম অনুযায়ী, এবং যদি আপনি সাধারণ মহিলা হন সেক্ষেত্রে কিন্তু আপনি 1000 টাকা পাবেন। তো যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এসসি অথবা এসটির ওপর টিক করতে পারেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্যর উপর টিক করবেন। টিক করার পর যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেটের নাম্বার এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। তো প্রথমে কিন্তু ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখতে হবে, আপনার কোন জেলা সেই জেলার নাম লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন পেয়ে যাবেন, আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। তারপর পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, এখানে আপনার ব্লকের নাম, অথবা যারা মিউনিসিপ্যালিটি থাকেন তারা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার। যদি আপনি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনি পৌরসভার বাসিন্দা হন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ, টাউন বা সিটি, অর্থাৎ আপনার গ্রামের নাম লিখতে হবে অথবা শহরের নাম এখানে লিখতে হবে, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন হাউস। তো বাড়ির নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। যদি আপনারা বাড়ির নাম্বার দেন সেক্ষেত্রে ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম রয়েছে সেখানে কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন। চাইলে আপনারা বাড়ির নাম্বার দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। পরবর্তী পেয়ে যাবেন পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসের নাম কি, পোস্ট অফিসের যে ঠিকানা সেই ঠিকানা আপনাকে লিখতে হবে এখানে। পোস্ট অফিসের ঠিকানা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে লিখবেন। তো পিনকোড নাম্বার লেখার পর পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেটা কিন্তু আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো পরবর্তী ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে প্রথমে পেয়ে যাবেন ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেবেন। তো এখানে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। যদি আপনার জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, যদি আপনি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তো আপনার যে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে প্রথমে আপনারা ব্যাংকের নাম লিখবেন। ব্যাংকের নাম লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ কোথায় রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের ঠিকানা লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর আইএফএসসি কোড। তো আইএফএসসি কোড কিন্তু আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন, অথবা চেক বুকে আপনারা ব্যাংকের আইএফএসসি কোড পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট। তো নতুন নিয়ম অনুযায়ী কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে এখানে লেখা রয়েছে। যে যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেখানে টিক দিতে, সেক্ষেত্রে কিন্তু যে যে ডকুমেন্ট আপনি দেবেন প্রত্যেকটার উপর টিক দিতে হবে। প্রথমে রয়েছে পাসপোর্ট মাপের ফটো, তো সেক্ষেত্রে এখানে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পর কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি লাগবে, সেক্ষেত্রে এখানে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পর কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের উপর টিক করবেন। পরবর্তী পেয়ে যাবেন কাস্ট সার্টিফিকেট। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এসসি অথবা এসটি সেক্ষেত্রে আপনারা টিক দিতে পারেন। যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের কিন্তু টিক না দিলেও চলবে। পরবর্তী পেয়ে যাবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেকের জেরক্স। যদি আপনার কাছে পাসবুক থাকে সেক্ষেত্রে পাসবুকের প্রথম পাতার জেরক্স জমা করবেন। যদি আপনার কাছে পাসবুক না থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেকের একটি কপি আপনারা জমা করতে পারেন। পরবর্তী পেয়ে যাবেন অন্যান্য ডকুমেন্ট। যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো 2 নাম্বার ফর্ম ফিল আপ করার পর পরবর্তী 3 নাম্বার ফর্ম, পরবর্তী 3 নাম্বার ফর্মে পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন, অর্থাৎ এখানে কিন্তু স্বঘোষণাপত্র রয়েছে যেটা আপনাকে শুধুমাত্র সই করতে হবে। দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু যিনি আবেদন করছেন তাকে একটি সই করতে হবে, অর্থাৎ সম্মতি দিলেন তার জন্য কিন্তু একটা সই করতে হবে। যদি সই না পারেন সেক্ষেত্রে টিপ সই করতে পারেন। সই করার পর অথবা টিপ সই দেওয়ার পর পেয়ে যাবেন ডেট অর্থাৎ তারিখ। তো এখানে আপনারা যে ডেটে জমা করবেন ফর্মটা সেই ডেটটা কিন্তু এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ স্বীকৃতিপত্র। তো এটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এটা হলো 3 নাম্বার ফর্ম। তো স্বীকৃতিপত্র আপনাদের ফিল আপ করতে হবে। স্বীকৃতিপত্র প্রথমে পেয়ে যাবেন, চাইলে এটাকে কিন্তু আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, চাইলে এটাকে আপনারা ইংলিশেও ফিল আপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখবেন, যিনি আবেদন করছেন তার নাম, ডটার, ওয়াইফ অফ, অর্থাৎ যদি আপনার বাবার নাম দিতে চান সেক্ষেত্রে বাবার নাম লিখতে পারেন, যদি আপনি স্বামীর নাম দিতে চান সেক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখতে পারেন। লেখার পর অ্যাপ্লিকেশন ডেট, এখানে অ্যাপ্লিকেশন ডেট দেবেন, কত তারিখে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই ডেট দেবেন। এটা হলো ইংলিশ ফরম্যাট, চাইলে আপনি বাংলাতেও একই ফরম্যাটে লিখতে পারেন, বাংলাতে লিখতে পারেন। পরবর্তী পেয়ে যাবেন মাই মোবাইল নাম্বার, এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন, চাইলে বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। পরবর্তী স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনাকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার, তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার লিখতে হবে। এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেখানে আপনি ফর্ম জমা করবেন সেখান থেকেই সিল করে দেওয়া হবে এবং সেখানে তারা আধিকারিক যিনি থাকবেন সেই আধিকারিকের কিন্তু এখানে সই থাকবে। এটা গেল 3 নাম্বার ফর্ম। এবার 4 নাম্বার ফর্মটা হলো আধার সম্মতিপত্র বা আধার অথেন্টিকেশন ফর্ম।
তো এই ফর্মে কিন্তু কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার যে আধার কার্ড নাম্বারটা রয়েছে সেই আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। চাইলে আপনারা ইংলিশে লিখতে পারেন, দুটো ফরম্যাট রয়েছে, এটা হলো ইংলিশ ফরম্যাট, এটা হলো বাংলা ফরম্যাট। তো চাইলে যে কোনো একটি ফরম্যাটে আপনি ফিল আপ করতে পারেন। তো প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার লিখবেন এই ফাঁকা জায়গায়, লেখার পর এখানে কিন্তু আপনাদের সই করতে হবে। সই করার পর কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ ফর্ম আপনি ফিল আপ করলেন। এইবার এই যে ফর্মটা ফিল আপ করলেন, এই ফর্মটা ফিল আপ করার পর কিন্তু যে যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনারা জেরক্স কপি দেবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু আপনাদের নিচে সই করতে হবে। তো ডকুমেন্টের মধ্যে কি রয়েছে, প্রথমে রয়েছে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে 2 কপি, পরবর্তী পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স, আধার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। এই সমস্ত ডকুমেন্টে কিন্তু আপনাদের প্রত্যেকটা নিচে সই করতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করার পর যাবতীয় ডকুমেন্ট এর সাথে যুক্ত করে কিন্তু আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন কিন্তু এই ফর্মটি জমা করবেন এবং জমা করার কয়েকদিন পরেই কিন্তু আপনি অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই চেক করতে পারেন। যারা এখনো পর্যন্ত জানেন না যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম অ্যাকসেপ্ট হলো কিনা বা আপনি টাকা পাচ্ছেন কিনা সেই স্ট্যাটাস কীভাবে দেখতে হয় সেই নিয়েও ভিডিও আসবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।